আজ আমি তোমাদের একটা ভূতের গল্প বলবো। মণিজেঞ্জের সান্যালের লেখা অতৃপ্ত আত্মার সঙ্গে কিছুক্ষণ। সে অনেক বছর আগের কথা। কলেরা রোগের ওষুধও তখন সেভাবে তৈরি হয়নি। এই রোগ ছিল ভীষণ ছোঁয়াচে। এক গ্রামে দেখা দিলে প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে যেত। শহরে থাকেন ভূপেনবাবু, তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে। স্ত্রী ললিতা শুনল যে তাদের গ্রামেই এই রোগ ধরা পড়েছে। শুনে সে ভীষণ কাঁদতে লাগলো মা বাবাকে দেখার জন্যে। তার মন উতলা হয়ে উঠল। স্ত্রীর এই রকম মনের অবস্থা দেখে ভূপেনবাবু বললেন যে কাল সকালবেলা চলো, তোমাকে দিয়ে আসি। আমি কিন্তু থাকতে পারবো না, আমার এখন খুব কাজের চাপ। ললিতা বলল ঠিক আছে। পরদিন সকালে রওনা দিলেও পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে পৌঁছে দেখলো মায়ের অবস্থা খুব খারাপ। ললিতা কাঁদতে কাঁদতে বলল, মা তোমার এ কী হলো, আমাকে কোনো খবর দাওনি কেন? এই বলে মায়ের মাথার কাছে এসে বলল যে মা বলল তোর বাচ্চাটা ছোট, তাই কোনো খবর দেইনি, চিন্তা করিস না, আমি ভালো হয়ে যাব। পরদিন ভূপেনবাবু নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। লতিকা বলল, মা যতদিন না সুস্থ হবে ততদিন আমি এখানেই থাকব। আমি কোনো খবর না দেওয়া অবধি তুমি নিতে এসো না। ভূপেনবাবু বললেন, বাচ্চাটা একদম ছোট, অসুস্থ মানুষের সামনে বাচ্চাকে রাখা ঠিক নয়। শুনে ললিতা দু এক কথা শুনিয়ে দিল। ভূপেনবাবু একটু রেগে গিয়ে বললেন, তোমার যতদিন খুশি ততদিন এখানে থাকো, আমাকে আর খবর দিতে হবে না। এই বলে ভূপেনবাবু রওনা দিলেন। ললিতা মায়ের সেবায় উঠে পড়ে লাগলো, কিন্তু পরিবারের অন্যান্যদেরও সেই রোগ দেখা দিল, শেষে নিজেরও। গ্রামের দু একজন প্রতিবেশী এসে দাঁড়ালেও পরের দিকে যে যার প্রাণের কথা ভেবে সরে গেল। পরদিন দিন এইভাবে দিন কাটতে লাগলো। শেষে 1 মাস 2 মাস কেটে গেল, বইয়ের কোনো খবর নেই। ভূপেনবাবু রাগে দুঃখে ভাবলেন যে এমন নির্দয় স্ত্রী তো দেখিনি। ঠিক আছে, আমিও যাব না যতক্ষণ আমায় খবর না পাঠায়। এইভাবে আরও 1টা মাস কেটে গেল। শেষে ধৈর্যহারা হয়ে রওনা দিলেন শ্বশুর বাড়ির পথে। ছেলের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। পরদিন সকাল সকাল রওনা দিলেন এবং পৌঁছতে পৌঁছতে তার সন্ধ্যা হয়ে গেল। এমনিতেই পাড়া গাঁ, সন্ধ্যা হতেই শুনশান, তার মধ্যে শীতের রাত, কেমন যেন একটা হাওয়া দিচ্ছিল। তবুও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছিলেন ভূপেনবাবু। তাড়াতাড়ি বাড়ির সামনে এসে দরজায় টোকা দিলেন। ঘর দুয়ার একদম অন্ধকার। ভূপেনবাবু মনে মনে বললেন, কেমন যেন চারপাশটা, একটা আলো জ্বালাতে পারে না, আলোই জ্বলছে না কোথাও, এত অন্ধকার। সন্ধে হতেই কি সবাই ঘুমিয়ে পড়ল? ভেতর থেকে কে যেন বলে উঠল, কে? বুকটা ধক করে উঠল। ললিতার গলাটা কেমন যেন শোনালো। শরীর খারাপ নাকি? গলাটা একটু ঝেড়ে নিয়ে ভূপেনবাবু বললেন, আমি গো, আমি, দরজা খুলো। হঠাৎ দরজা খুলে গেল। কোনো শব্দ হলো না। বউ ললিতা দাঁড়িয়ে আছে অনেকটা ঘোমটা দিয়ে। আলো জ্বালাতে পারে না। আলো জ্বালাতে পারো না? অন্ধকারে দেখতে পাই নাকি? ভূপেনবাবু রেগে গিয়ে কথাটা বলতেই ললিতা বলে উঠল, আলো জ্বালাবো কি গো, হাওয়াতে নিভে যায় যে। তুমি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে এসো, এতটা পথ হেঁটে এলে ক্লান্ত হয়ে গেছো যে। বউয়ের উপর রাগ অভিমান সব নিজের বাড়িতে গিয়েই মেটাবে ঠিক করলেন। শ্বশুর বাড়িতে কিছু বলাটা ঠিক নয়। কাল ভোরে ভোরে উঠেই বউ বাচ্চা নিয়ে পালাবেন এখান থেকে, এক মুহূর্ত আর এখানে থাকবেন না। কেমন যেন লাগছে পরিবেশটা, অথচ বাড়িতে কেউই অসুস্থ নয়। শরীর যখন সুস্থ আছেই, তবে একটা খবর দিল না কেন তাকে?
এই সব কথা ভাবতে ভাবতে কুয়ো থেকে জল তুলে হাত পা মুখ ভালো করে ধুতে লাগলেন। আর মনে মনে ভাবলেন, বইয়ের শরীরটা কেমন যেন বাঁশের মতো, এত রোগা তো ছিল না। আর চলাটাও যেন কেমন, যেন হাওয়ায় ভাসছে, গলাটাও অস্বাভাবিক। এসব কথা ভাবতে ভাবতে খেয়াল করলেন উঠোনের মধ্যে কাদের যেন ফিসফিস আওয়াজ, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। ভূপেনবাবু চিৎকার করে ললিতার উদ্দেশ্যে বললেন, তোমাদের বাড়িতে কেউ এসেছে নাকি? আলোটা জ্বালাও তো, কারা যেন হাঁটে। ললিতা কোনো উত্তর দেয় না। রান্নাঘরে এসে খেতে বসলেন ভূপেনবাবু। একটা কুপি জ্বলছে, তবে হাওয়াতে যে কোনো সময় নিভে যেতে পারে। ভীষণ একটা সাঁই সাঁই হাওয়া দিচ্ছে। খাবারের বাটিতে একটু আলু পড়তেই মনে হলো কেমন যেন টকটকে লাল ঝোল, একদম রক্তের মতো। বুকটা যেন কেমন ধক করে উঠল। ললিতা বলল, বসো, ভাতটা বাড়লেই হয়ে যাবে। কলা পাতায় খাবে? এই বলে হাতটা কেমন লম্বা করে উঠোন থেকে একটা কলা পাতা নিয়ে এলো। একি দেখছি, একি এত দূর অবধি হাতটা পৌঁছলো কি করে? মনে মনে ভাবলেন, অন্ধকারে আমারই দেখার ভুল হয়তো। ভূপেনবাবু হঠাৎ বলে উঠলেন, আমাদের ছেলেকে দেখতে পাচ্ছি না। ললিতা বলল, ওই যে দোলনায় দোল খাচ্ছে। এই বলে হাতটা লম্বা করে দোলনাটা টেনে আনলো, আবার ছেড়ে দিল। ভূপেনবাবু ভাবলেন, এইবারও কি মনের ভুল না দেখার ভুল? দোলনাটা দুলছে, কিন্তু তার মধ্যে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। দোলনাটা কেমন যেন ফাঁকা ফাঁকা। ভূপেনবাবুর শরীরটা অস্থির অস্থির লাগছিল। এই শীতে তিনি ঘেমে স্নান করে গেছেন। ললিতা বলে উঠল, কি গো, তুমি তো খাওয়া শুরুই করলে না, কি এত ভাবছ? ভূপেনবাবু বললেন, না না, খাবো তো, এই তো এখন খাবো। হঠাৎ ভীষণ হাওয়ায় ঘরটা ভরে গেল। আলোটা কেমন কেঁপে কেঁপে ললিতার মুখের ওপর পড়তেই ভূপেনবাবুর রক্ত হিম হয়ে গেল। দেখলেন ললিতার মুখটা মুখ নয়, একটা সাদা ডিমের মতো, তাতে চোখ নেই, মুখ নেই, নাক নেই। ভূপেনবাবু বললেন, আমি একটু বাথরুম থেকে আসি বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওখান থেকে ঝড়ের মতো বেরিয়ে এলেন। গ্রামের বাথরুম অনেক দূরে। কোনো রকমে বাথরুমের সামনে এসে ডান দিক না বাঁ দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। অনেকক্ষণ পর খেয়াল করলেন কারা যেন বলছে, যেও না, যেও না, আমাদের ফেলে যেও না। আর কতকগুলো ছায়া ছুটে আসছে তার পেছন পেছন। এইভাবে ছুটতে ছুটতে কখন যে ভূপেনবাবু জ্ঞান হারিয়ে ফেললেন। যখন চোখ খুললেন দেখলেন সকাল হয়ে গেছে। চারিদিকে কিছু গ্রামের মানুষ, দু একজনের মুখ চেনা চেনা। ভূপেনবাবু সবিস্তারে আগের রাতের ঘটনা বর্ণনা করলেন। সকলে শুনে বললেন, কলেরায় আক্রান্ত হয়ে ললিতা, তার মা, তার বাবা, ভাই সবাই মারা গেছে। তাদের সৎকার ঠিকমতো হয়নি। অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাই চারিদিকে অতৃপ্ত আত্মার হাতছানি। তারা বলল, সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটা যায় না। ঘরের পাশ দিয়ে তো যাওয়া দূরে থাক, গ্রামের এই সব বাড়িতেই রোগ ছড়িয়েছে, আর তারা আর কেউ বেঁচে নেই। আর যাদের সৎকার ঠিক মতো করা হয়নি তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে সেই সব বাড়িতে। গ্রামবাসীরা যারা অন্য গ্রামে চলে গিয়েছিল তারাই শুধু আজ বেঁচে আছে। ভূপেনবাবু যখন বুঝতে পারলেন তার নিজের লোকেরা আর বেঁচে নেই, তখন কপাল চাপড়ে কাঁদতে লাগলেন। তারপর আবার জ্ঞান হারিয়ে ফেললেন। গ্রামবাসীরা সবাই মিলে ভূপেনবাবুর চোখে মুখে জলের ঝাপটা দিতে তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। হঠাৎ একটা কোমল স্পর্শে চমকে উঠলেন আর দেখলেন ফুটফুটে একটা শিশু। গ্রামবাসীরা জানালো, ঈশ্বরের আশীর্বাদে আমরা আপনার ছেলেকে বাঁচাতে পেরেছি। ললিতাই বলেছিল আমার ছেলেকে বাঁচান, তাই আমরা অন্য গ্রামে যাবার সময় ওকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। ছেলেকে ফিরে পেয়ে ভূপেনবাবুর চোখ আবার জলে ভরে গেল। ছেলেকে সজোরে বুকে চেপে ধরলেন। ওর মধ্যে যেন ললিতার মুখটা স্পষ্ট ভেসে উঠল। গ্রামবাসীদের হাতে জোর করে
নমস্কার জানালেন এবং তাদের ইচ্ছে পূরণ করার জন্যই গ্রামেরই ব্রাহ্মণ পুরোহিত ডেকে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য যা যা নিয়ম কানুন তা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করলেন। তারপর ছেলেকে নিয়ে রওনা দিলেন নিজের শহরের উদ্দেশ্যে। অনেকগুলো বছর এরপর কেটে গেছে। বাড়িটা এখন আর বাড়ি নেই, হয়ে গেছে স্কুল বাড়ি, যেটা কিনা এখন গ্রামের সেরা স্কুল। কেমন লাগলো বলো?